চলুন জেনে নেই আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান প্রধান সংবাদগুলি। দুই জেনারেলের মুখে অজানা কাহিনী। গ্রেপ্তার দুই জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদের বয়ানে উঠে আসছে ১১ সময়ের অজানা কাহিনী, যেখানে সামরিক, বেসামরিক ও সুশীল সমাজের অনেকের নাম উঠে এসেছে। এদের মধ্যে কেউ সরাসরি ১১ নানান প্রক্রিয়ায় জড়িত ছিলেন, আবার কেউ পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। গোয়েন্দা সূত্র জানিয়েছে, নিজেদের অপরাধ না স্বীকার করে সবকিছু সাবেক সেনাপ্রধান মুইন আহমেদ এবং সাবেক ডিজিএফআই প্রধান মেজর জেনারেল এটিএম আমিনের ওপর চাপিয়েছেন এই দুই কর্মকর্তা। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় অবসরপ্রাপ্ত এই দুই সেনা কর্মকর্তার কাছ থেকে অন্তত ১.৫ ডজন ব্যক্তির নাম উঠে এসেছে। তালিকায় ৩ বাহিনীর তৎকালীন প্রধানসহ সামরিক ও বেসামরিক ব্যক্তিদের নাম রয়েছে। দুর্নীতি দমন কমিশন গ্রেপ্তারকৃত ২ জনসহ ১.৫ ডজন সামরিক বেসামরিক কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে। আশা জাগানিয়া সূচনা, সামনের পথ অনিশ্চয়তার। দীর্ঘ ২০ বছর পর আবারও দেশ পরিচালনার দায়িত্ব পেল বিএনপি। ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে ভূমিধস বিজয়ের পর ১৭ই ফেব্রুয়ারি দলটি সরকার গঠন করে। এক প্রতিকূল পরিস্থিতিতে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠনের পর ইতোমধ্যে ১ মাস অতিবাহিত করেছে। ৫ বছর মেয়াদী একটি সরকার সম্পর্কে বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। যুদ্ধে লণ্ডভণ্ড শ্রমবাজার। বাংলাদেশের মোট অভিবাসীর শতকরা ৬৭% যান সৌদি আরবে। শ্রমবাজারের দ্বিতীয় স্থানে কাতার, চতুর্থ কুয়েত, ষষ্ঠ আরব আমিরাত এবং সপ্তম স্থানে জর্ডান। চলতি মাসের শুরুতে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া যুদ্ধ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার লণ্ডভণ্ড করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে ও মধ্যপ্রাচ্যকে ট্রানজিট করে যাওয়া সব শ্রমবাজারে কর্মী পাঠানো ১ মাস ধরে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের শ্রমবাজারে এর বিরূপ প্রভাব পড়বে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার দিকেও তাকিয়ে আছেন বিকল্প শ্রমবাজারের কর্মীরা। গতকাল ২৮শে মার্চ পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট বাতিলের কারণে কমপক্ষে ৬৫,০০০ অভিবাসী কর্মী যেতে পারেননি। যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য বিএমইটির ছাড়পত্র নেওয়ার সংখ্যা আগের চেয়ে ৩ ভাগের ১ ভাগে নেমে এসেছে। কঠোরভাবে তেল ষড়যন্ত্র বন্ধ করুন। ভঙ্গুর অর্থনীতির বাংলাদেশে নতুন সরকার মাত্র ১.৫ মাস হল দায়িত্ব নিয়েছে এবং এই সরকার অন্তহীন সমস্যায় জর্জরিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতি ঝুঁকিতে পড়ায় বাংলাদেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। নতুন সরকারকে চাপে ফেলতে ভিতরে ভিতরে তেল নিয়ে ভয়ানক ষড়যন্ত্র চলছে। যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তেলের বুকিংয়ের ব্যবস্থা করতে হবে। জরুরি ভিত্তিতে একটি অ্যাপস তৈরি করতে হবে। যদি নিজ দলের কোনো নেতা কর্মীর বিরুদ্ধে তেল মজুতদারির অভিযোগ পাওয়া যায়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। কৃত্রিম জ্বালানি সংকট বন্ধে চিরুনি অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর। জ্বালানি তেলের অবৈধ মজুত ও চোরাচালানি রোধে এই চিরুনি অভিযান চালানো হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই নির্দেশ দিয়েছেন। সড়ক, নৌ ও রেলপথে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিকেল ৪:৩০ থেকে মাগরিবের আগ পর্যন্ত এই বৈঠক চলে। বৈঠকে জ্বালানি তেলের সংকটময় পরিস্থিতি মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিএনপির সংসদীয় দলের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার। সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন অভিযান চালানোর অভিযোগে নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও। বিবিসি সূত্রে এই তথ্য জানা গেছে। গত বছরের সেপ্টেম্বরে তাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছিল। ভূমধ্যসাগরে ভাসতে ভাসতে ২২ অভিবাসীর মৃত্যু। উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে ২২ জন অভিবাসী মারা গেছেন। সমুদ্রপথে যাত্রা শুরুর পর ৬ দিন খাদ্য ও পানি ছাড়া সমুদ্রে ভেসে থাকতে থাকতে তারা মারা যান। এই সময় সেখান থেকে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিতরা জানিয়েছেন, তারা উত্তর আফ্রিকা থেকে রাবারের নৌকায় করে সমুদ্রপথে ইউরোপ যাচ্ছিলেন। এর আগের দিন শুক্রবার গ্রিসের কোস্টগার্ড জানায়, ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ক্রিট দ্বীপের উপকূল থেকে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ এক নারী, এক শিশুসহ ২৬ জনকে জীবিত উদ্ধার করেছে। পরে জানানো হয়েছে, জীবিতদের মধ্যে ২১ জন বাংলাদেশি, ৪ জন দক্ষিণ সুদান এবং ১ জন চাঁদের নাগরিক রয়েছেন। ড্যাব বাস্তবায়নে অ্যাকশন প্ল্যান নিয়েছে রাজউক। রাজধানীকে বাসযোগ্য ও টেকসই নগরীতে রূপান্তরের লক্ষ্যে বিশদ অঞ্চল পরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত অ্যাকশন প্ল্যান প্রণয়ন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। পরিকল্পনাটিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। ঢাকার দীর্ঘদিনের নগর সংকট নিরসনের লক্ষ্যে এই পরিকল্পনাটি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। দ্রুত ও অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকা বর্তমানে তীব্র যানজট, জলাবদ্ধতা, দূষণ ও আবাসন সংকটে ভুগছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সমন্বিত ও বাস্তবমুখী পরিকল্পনার প্রয়োজনীয়তা থেকে এই অ্যাকশন প্ল্যান প্রণয়ন করা হয়েছে। তেল নিয়ে সর্বোচ্চ সতর্ক। জ্বালানি তেল নিয়ে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। অবৈধ মজুদ রোধ করতে সারা দেশে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
সব পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। জ্বালানি তেলের পরিবহন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য দেশের সব পাম্পে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তেলের ডিপোগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির মোতায়েন করা হয়েছে। ময়মনসিংহে অভিযান চালিয়ে 24,000 লিটার তেল জব্দ করা হয়েছে। জ্বালানি ব্যয় বৃদ্ধিতে বাড়ছে শিপিং খরচ। জ্বালানি খরচ বৃদ্ধির চাপ সামাল দিতে বিশ্বব্যাপী কন্টেইনার শিপিং লাইনগুলো ভাড়া বাড়ানো শুরু করেছে। বিভিন্ন অপারেটর অতিরিক্ত সারচার্জ আরোপ করায় বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে ব্যয় চাপ তৈরি হয়েছে। শীর্ষ কন্টেইনার পরিবহন কোম্পানি ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস তাদের প্রধান বৈশ্বিক বাণিজ্য রুটে ইমার্জেন্সি ফুয়েল সারচার্জ চালু করেছে। ব্যবসায়ীরা বলছেন, এমন সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যখন আগেই উচ্চ ভাড়া ও দীর্ঘস্থায়ী সাপ্লাই চেইন সংকটে রয়েছে আমদানি রপ্তানি খাত। রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়েছে হাম। রাজশাহী অঞ্চলে শিশুদের মধ্যে হাম নামক সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছে। হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের নমুনা পরীক্ষায় রোগ শনাক্তের হার 29% পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয়ে সতর্ক করেছে। বিভাগের 7টি সদর হাসপাতাল এবং 4টি মেডিকেল কলেজে এই রোগের চিকিৎসা চলছে। ফাঁসিতে ঝোলানো উচিত রামেক পরিচালককে দিন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটরের অভাবে 33 জন শিশু মারা যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাসপাতালটির পরিচালকের কাছে ভেন্টিলেটর না থাকার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়নি। এমন গাফিলতির জন্য তার ফাঁসি হওয়া উচিত। গতকাল রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইরানে জোরদার হচ্ছে মার্কিন স্থল হামলার প্রস্তুতি। ইরানে মার্কিন স্থল হামলার প্রস্তুতি জোরদার হচ্ছে। হোয়াইট হাউস মনে করছে, স্থল হামলার ভয় ইরান নতি স্বীকারে বাধ্য হবে। পেন্টাগন উপসাগরীয় অঞ্চলে 82তম পদাতিক ডিভিশন থেকে 2000 প্যারাট্রুপার মোতায়েন করেছে। মার্কিন বাহিনীর 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট চলতি সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। ক্যালিফোর্নিয়ার মেরিন কোর বেস ক্যাম্প পেন্ডলটন থেকে পাঠানো 11তম নৌ ইউনিট পৌঁছানোর কথা এপ্রিলের মাঝামাঝি সময়ে। প্রতিটি ইউনিটে প্রায় 2500 নৌসেনা, ওসপ্রে টিলট্রোটর হেলিকপ্টার, ল্যান্ডিং ক্রাফট এবং স্থল ও বিমান হামলা চালানোর যান থাকে। বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, দুটি নৌ ইউনিট ও প্যারাট্রুপারের বাইরে আরও 10,000 সেনা মোতায়েনের বিষয়টিও ট্রাম্পের পরিকল্পনায় রয়েছে। হরমুজ প্রণালীতে খাট দ্বীপের অবস্থান ইরানের উপকূল থেকে মাত্র 20 মাইল দূরে। এই দ্বীপ থেকে ইরানের তেল রপ্তানির প্রায় 90% ছাড় হয়। ইরানে উন্নত সংস্করণের শাহেদ ড্রোন পাঠাচ্ছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ ইরানে পাঠাচ্ছে রাশিয়া, এমন তথ্য জানিয়েছেন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা। ইরানের তৈরি শাহেদ ড্রোনে নতুন প্রযুক্তি যোগ করে আরও শক্তিশালী করা হয়েছে। ধারণা করা হচ্ছে, উন্নত এই ড্রোনগুলোই এখন তেহরানে পাঠানো হচ্ছে। এতে জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নেভিগেশন, উন্নত জামার প্রতিরোধী ব্যবস্থা এবং স্টারলিংক ইন্টারনেট ডিভাইস যুক্ত করা হয়েছে। ইউরোপীয় কর্মকর্তাদের মতে, আজারবাইজান হয়ে মানবিক সহায়তার আড়ালে ট্রাকে করে এসব ড্রোন পরিবহন করা হচ্ছে। জাতিসংঘের আহ্বান, যুক্তরাষ্ট্রকে দ্রুত তদন্ত শেষ করতে। ইরানের স্কুলে ভয়াবহ হামলার ঘটনা দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, এই প্রাণঘাতী হামলার তদন্ত যত দ্রুত সম্ভব শেষ করে প্রতিবেদন প্রকাশ করা উচিত। গত 28 ফেব্রুয়ারি ইরানের একটি বালিকা বিদ্যালয়ে বোমা হামলায় 170 জন নিহত হওয়ার ঘটনায় বেশ কয়েকটি দেশ ক্ষোভ প্রকাশ করেছে। ইরানের ওই বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ভুলবশত বোমা হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। চলতি সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ভলকার তুর্ক বলেন, যে ভয়াবহ ক্ষতি হয়েছে, তার বিচার হতেই হবে। মার্কিন কর্মকর্তারা হামলার ঘটনাটি তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন।